প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দীনেশ ত্রিবেদী নতুন ভারতের হাই কমিশনার। নিয়ম ভেঙে তিনি বিমানে না এসে আসলেন চেক পয়েন্ট দিয়ে। তো ভালো কথা, ঠিক আছে, আসতে পারেন বৈধভাবে কূটনৈতিক বাংলাদেশের। কিন্তু তিনি আরও কয়েকটি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করলেন বাংলাদেশে এসেই। তার প্রথমটি হলো যে তিনি বললেন যে ভারত এবং বাংলাদেশ এক হয়ে বিশ্বে একটা বড় শক্তি তৈরি করতে পারবে। কি হিসাবটা দিলেন, কিভাবে? আপনারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবেন, বাংলাদেশ এবং ভারত এক হওয়া মানে বন্ধুত্ব। না, এইভাবে তিনি ব্যাখ্যাটা দেন নাই। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন ডাইরেক্ট জনসংখ্যার উপর, যে ভারতের আছে এখানে 40 কোটি, বাংলাদেশের আছে 20 কোটি, তাহলে 160 কোটি। এই 160 কোটি যদি এক হয়ে যায়, তাহলে এক হয়ে যে বিশ্বে একটা বড় শক্তি হতে পারবে। এবং বাংলাদেশের আকাশ বাতাস, ভারতের আকাশ বাতাস সবই তো এক। তাইলে এক হয়ে গেলে সমস্যা কি? এখানে আছে রবীন্দ্রনাথ, ওইখানে আছে নজরুল, তো একই তো, পার্থক্য কি? এগুলি নানান বয়ান, কিন্তু তিনি জনসংখ্যার যে বয়ানটা দিচ্ছেন যে 60 কোটি 160 কোটি জনগোষ্ঠী এক, পরোক্ষভাবে এটা সাধারণ চোখে কিন্তু এটা বন্ধুত্বের আলাপ, কিন্তু গভীর বিশ্লেষণে গেলে এটা একটা ভারতের দীর্ঘদিনের যে তথাকথিত অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের প্রতিধ্বনি, যে বাংলাদেশ এবং ভারত একসময় একটি রাষ্ট্র হয়ে যাবে, এবং সে একটি রাষ্ট্র হলেই 160 কোটি জনগোষ্ঠী হয়ে উঠবে। এই বয়ানটাই মূলত তার বয়ানের গভীরতম একটি ব্যাখ্যা, এবং সেই হিসেবে তিনি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করলেন। কারণ অখণ্ড ভারত বিজেপির একটা প্রজেক্ট হইতে পারে রাজনীতিক, কিন্তু বাংলাদেশ একটি ভিন্ন স্বাধীন দেশ। কখনোই 20 কোটি আর 140 কোটি এক হবে না। কেন এক হবে না? রাষ্ট্র তো আলাদা, ভিন্ন পরিচয়, ভিন্ন দেশ, ভিন্ন নাগরিকত্বের জাতীয়তা, তাই না? আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, ভারতীয়রা ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা বাংলাদেশি নাগরিক, তারা ভারতের নাগরিক। আমাদের রাষ্ট্রের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, তাদের রাষ্ট্রের নাম ভারত। তাহলে কিভাবে এক হয়? একই যদি হয়, তাহলে রাষ্ট্রদূত হিসেবে সে আসছে কেন? ভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে আইসা যদি বলে যে এক, তাহলে কিভাবে সম্ভব? এবং সেই হিসেবে একজন বিদেশি কূটনীতিক হিসাবে এটা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করা। বলতে পারতো যে আমরা দুইটা রাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করব, কিন্তু জনসংখ্যার যে বয়ানটা, যে 160 কোটি এক হওয়া, এটার ভিতরে আছে বিজিবির সেই অখণ্ড ভারতের মাইন্ড সেট আপ। বলে রাখি, দীনেশ ত্রিবেদী কিন্তু ভারতের সাবেক বিজেপি সরকারের রেলমন্ত্রী এবং বিজেপির একজন শীর্ষ নেতা এই ব্যক্তি। বিজেপি সহ ভারত সাধারণত বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডারদের, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ক্যাডার অফিসার, তাদেরকে মূলত ভারত বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠায়। কিন্তু এবার নরেন্দ্র মোদী নিয়ম ভঙ্গ করে এবার রাজনৈতিক একজন শীর্ষ নেতা, যিনি কিনা বিজেপি নেতা এবং ভারতের সাবেক রেলমন্ত্রী, তাকে এবার বাংলাদেশে আপনার হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে, এবং সে ঢাকার মাটিতে পাড়া দিয়ে বিতর্কিত মন্তব্য করা শুরু করছে। কারণ এক হয় কেমনে? সীমান্তে কাঁটাতার আছে, দুই দেশের পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুই আলাদা, বাংলাদেশে আলাদা একটা স্বাধীন সরকার আছে। তাইলে এই যে এক হওয়া, এই মন্তব্য তো অন্তত একদম অবাস্তব একটি মন্তব্য। পাশাপাশি এই অবাস্তব মন্তব্য তো কূটনৈতিক করতে পারে না, এটা তো কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন। কারণ বাংলাদেশ যে আলাদা রাষ্ট্র, বাংলাদেশের মানুষ 20 কোটি নাগরিক, তাদের জাতীয়তা, তাদের নাগরিকত্ব আলাদা। এই আলাদা জিনিসটাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে বিদেশি কূটনীতিক হিসাবে, বাংলাদেশকে স্বীকার করে কাজ করতে হলে। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশকে স্বীকার করতে চায় না, তাই বলতাছে যে ভারতের সাথে যাতে বাংলাদেশ এক হয়ে যায়, তাহলে 160 কোটি, অর্থাৎ কৌশলে, খুব সূক্ষ্ম কৌশলে বিজেপির যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নিয়ে যে একটা আলাদা এজেন্ডা, যেটা অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের বয়ান
বাংলাদেশে দেওয়া শুরু করলো দীনেশ ত্রিবেদী। এই ব্যাপারে অবশ্যই আপনাদের প্রতিবাদ করা দরকার, কারণ কৌশলে বয়ান দিতেছে। এর জন্যই মোদি বাংলাদেশে এরকম একজন রাজনীতিবিদকে কূটনীতিক হিসাবে, হাই কমিশনার হিসাবে পাঠাইলো। বুঝতে পারছেন এবার কেন তাকে পাঠানো হইল? কারণ রবীন্দ্রনাথ নজরুলের বয়ান দেওয়া শুরু করছে। তুমি হইছো কূটনীতিক, তুমি তোমার মতো যে কথা, যে রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক, এই কথা বলা যায়, কিন্তু এক হওয়া এটা সন্দেহজনক। ভারত এমনিতেই বিজেপি সরকার বাংলাদেশের ব্যাপারে তারা বলে যে ভারত বাংলাদেশ এক হয়ে যাবে, অখণ্ড ভারত তৈরি হবে। সেখানে বিজেপি নেতা একদিকে, তুমি আবার বাংলাদেশে এসে এত বড় সাহস হয় কেমনে এই বয়ান দেওয়া যে বাংলাদেশের 20 কোটি আর ভারতের 140 কোটি এক হয়ে যাবে। এক হওয়ার এই বয়ান, এটা বাংলাদেশকে অস্বীকার করি। আচ্ছা, এক হইব, তাইলে বাংলাদেশের সাথে ভারত এক হয়ে বৃহত্তর বাংলাদেশ গঠন হোক। বাংলাদেশের সাথে ভারত এক হোক, বাংলাদেশ গঠন হোক, এবং রাজধানী হবে ঢাকা, বৃহত্তর বাংলাদেশ, এবং দিল্লি রাজধানী থেকে বাদ। তাইলে রাজি? 160 কোটি জনগোষ্ঠীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হবে। ঠিক আছে, তাইলে এক হইতে রাজি আছি। এক হওয়ার আলাপ দিছে না, তাইলে এক। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বৃহত্তর বাংলা ভারতকে সাথে নিয়ে ঢাকাকে রাজধানী মেনে পরিচালিত হবে। 160 কোটি এক হইয়া আমরা বাংলাদেশের পতাকার ছায়াতলে আমরা থাকবো, বসবাস করব। তাহলে ঠিক আছে, নাইলে ঠিক নাই। নাইলে ডাল মে কুছ কালা হে। তুমি আসছো এখানে অখণ্ড ভারতের এজেন্ডা নিয়ে, আর সূক্ষ্ম কৌশলে সেই বার্তাটাই দেওয়ার মাধ্যমে সে বলল যে 160 কোটি আমরা এক হইয়া বিশ্ব শক্তি হমু। বিশ্ব শক্তি হমু না কি শক্তি হমু এটা তোমার কাজ না। তোমার এনে পাঠানো হয়েছে কূটনৈতিক হিসাবে। তুমি ভারতের বিদেশ নীতি দেখবা, স্বাভাবিক যে কার্যক্রম, পাসপোর্ট, ভিসা, এইগুলি তোমারে দেখার জন্য এখানে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে মাত্র। বিশ্ব শক্তি হইব কি হইব না এটা দুই দেশের সরকারের আলাপ, কিন্তু ওই আলাপ দিলকে বিশ্ব শক্তি বলতেও আসলে কারা বুঝাইছে? মূলত ভারতকে। ভারত অখণ্ড ভারত হইয়া এই অঞ্চলে একটা যে তার যে একটা পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা, দাদাগিরি, সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই মিন করছে এই দীনেশ ত্রিবেদী। বুঝতে পারছেন? তো প্রিয় দর্শক, এই ব্যাপারে সতর্ক থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।